নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। এই আমরা এসে গেছি মোটামুটি তার কথায়। তা ওনার নাম ছিল স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। একটু বলি সংক্ষেপে, স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের আসল নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় ওই ঠাকুরের কথা শুনেছেন, তখনকার দিনে প্রচুর যুবক যেত গিয়েছিলেন। প্রথমবার সেরম কথা টথা হয়নি, দ্বিতীয়বারেও সেরমভাবে কথা হয়নি, তৃতীয়বার সে এক অদ্ভুত ব্যাপার। তখন কিন্তু সব ভক্তবিন্দু চলে যায়, উনি থাকতে থাকেন ঠাকুরের কাছে। রাত্রিবেলা ঠাকুর ওনাকে ধরে ওনাকে প্রশ্ন করেন, হরিপ্রসন্নকে, তুই কুস্তি করতে জানিস? উনি বলেন, উনি 200-250 ডন বৈঠক দেওয়া দীর্ঘদেহী মানুষ ছিলেন, তো যুবক মানুষ, ঠাকুরের বয়স হয়েছে। তা উনি বলেন হ্যাঁ। বলে আমার সঙ্গে তাহলে কুস্তি কর। তো ও তো হেসেই কুটাপাটি দেয়, ওনার সঙ্গে কী কুস্তি করব। ঠাকুর কিন্তু ছাড়েন না, ধীরে ধীরে এগিয়ে আসেন ওর দিকে, এসে হাত দুটোকে ধরে নেন। তখন হরিপ্রসন্ন বাধ্য হয় তার জবাবটা দিতে, তাকে নিয়ে গিয়ে দেওয়ালে ঠাসিয়ে দেয় ঠাকুরকে। ঠাকুর তখন হেসে ফেলেন এবং বলেন, আমার তো বয়স হয়েছে, আগে এরম অনেক কুস্তি করেছি, তাই আমি আজকে হেরে গেলাম তোর কাছে। হরিপ্রসন্ন ছেড়ে দেয়, এসে বসে। ঠাকুর হেরে গেছেন কুস্তি করতে গিয়ে হরিপ্রসন্নর সঙ্গে। তখন ঠাকুর বলেন, ও কি সোজা কথা, ও জাম্বুবানের অংশ, ও ভগবান কৃষ্ণের সাথে দ্বন্দ্বযুদ্ধ করেছে, ও ভগবান রামচন্দ্রকে সঙ্গে সহায়তা করেছে, ও কি ছোটোখাটো? ও এখনও ঘর বাড়ি বানাতে ভালোবাসে, জ্যোতির্বিদ্যা করতে ভালোবাসে, এইটা বলেছেন। পরবর্তীকালে আমাদের স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, যার ডাকনাম ছিল হরিপ্রসন্ন, উনি বলেন, আমি আসলে হারিনি, আমি আসলে হেরে গেছি, ঠাকুরই জিতেছেন। কীরকম? দুটি জিনিস বলেন। প্রথম কথা হচ্ছে, যে দ্বন্দ্বযুদ্ধে যার কাছে হেরে যায়, সে কিন্তু তার কাছে সারেন্ডার করে, তার চরণে লুটিয়ে পড়ে, তার দাস হয়ে যায়। তা ঠাকুর যদি না জিতে থাকতেন, আমি তার চরণের দাস হলাম কি করে? আমি তার কাছে সারেন্ডার করলাম কেন? বাস্তবিক ঠাকুরই জিতে যায় না। আর একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে, ওই যে ঠাকুরকে ও ধরে নিয়েছিল, বা ঠাকুরকে যে ধরে নিয়েছিলেন, যেমন স্বামী বিবেকানন্দকে ঠাকুর তার সমস্ত শক্তি প্রদান করে গিয়েছিলেন, আধ্যাত্মিক শক্তি, সেই অবস্থায় কিন্তু ওনাকে দিয়ে দেয়। সাধারণ মানুষ কি নিতে পারবে? ওনাদের দেহ তৈরি ছিল, জাম্বুবান বলে যাকে ঠাকুর স্বয়ং ঘোষণা করেছেন। স্বামী বলভদ্র মহারাজের কিছু লেখা আপনারা পড়বেন বা ওনার ভিডিও দেখবেন, অসাধারণ বলেছেন। ওনার থেকেই এই ব্যাপারটা জানতে পারি। এছাড়া প্রচুর লেখালেখি আছে এই বিষয়ে, ঠাকুরের বিষয়ে। যাই হোক, এরপরে হরিপ্রসন্নর জীবনী সংক্ষেপে আমি আজকে এই ব্যাপারটা বলে দিই। তার পরবর্তীকালে উনি ওখান থেকে চলে, ঠাকুরের সঙ্গে সারা জীবনে 5 কি 6বার দেখা হয়েছে। ঠাকুর মাঝে মাঝে বলতেন, সেই ছেলেটি আসে না, খয়রা কালো করে লম্বা করে বামুনের ছেলেটি, আর আসে না। ঠাকুর সবই জানতেন, ওটা ওনার লীলা। যাই হোক, পরবর্তীকালে শেষ দেখা হয় ঠাকুরের যখন রোগ ধরা পড়েছে। তারপরে উনি বিহারে চলে যান, এটোয়া ইত্যাদি উত্তরপ্রদেশে চলে যান, সেখানে পড়াশোনা করেন। উনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার তখনকার দিনে খুব উচ্চপদ ছিল, উনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের চাকরি পান এবং প্রয়াগকে কেন্দ্র করে ওনার কর্মকাণ্ড চালাতে থাকেন। ঠাকুর ততদিন চলে গেছেন, স্বামীজি গেছেন ইত্যাদি ইত্যাদি। উনি কিন্তু ওখানে গোটা ভারতবর্ষের উত্তরভাগ অংশে হাল ধরে বসেছিলেন। যখন যা অসুস্থ হতো বা কিছু হতো, উনি কিন্তু ওনার কাছে পাঠিয়ে দিত, সব জানতো ওখানে আমাদের লোক আছে। তা উনি সবাইকে সব ট্রিটমেন্ট ইত্যাদি ব্যবস্থা করে দিতেন, তাদেরকে সাহায্য করতেন নানা রকমভাবে, তাঁর সব গুরু ভাইদেরকে। উনি তো বসেছিলেন ওখানে। উনি ব্রহ্মবাদিনী ক্লাবকে প্রতিষ্ঠা করেন, পরবর্তীকালে মিশনের কাজও হয়ে যায়। এরপরে স্বামী বিবেকানন্দ 2-3টে ঘটনা না বললে নয়, এত বড় জীবনী আমরা কি বলবো। প্রথম কথা, আমরা জানি স্বামী বিবেকানন্দের একটা ইচ্ছে ছিল, আপনার সুইজারল্যান্ডের যেমন হয় না, ইউরোপের বিভিন্ন পার্বত্য প্রদেশে আশ্রম থাকে, সেই নির্জন, সেই সুন্দর, ধ্যানের উপযুক্ত। তা বিবেকানন্দ স্বামী তখন ওই মায়াবতীতে অনেক জমি দেখার পর মায়াবতীর একটি জমি পছন্দ হয়,
তখন বিবেকানন্দ স্বামী লিখে পাঠান যারা দেখে দেয় তাদেরকে, যে আমাদের পক্ষ থেকে পেশান যাবে, উনি পেশান বলতেন হরিপ্রসন্নকে, আমাদের দিক থেকে একজনই যাবে, এটা পেশান, আর তোমরা যাকে পারো রাখো, পেশান যদি বলে দেয় তাহলে ওটা কিন্তু ফাইনাল হয়ে যাবে। এই যে নির্ভরতা পেশানের প্রতি স্বামী বিবেকানন্দর কোন পর্যায়ে ছিল, তো উনি যান, পছন্দ হয় মায়াবতী আজকে ইতিহাস, ওটা তৈরি হয়ে যায়। দ্বিতীয়, যখন বেলুড় মঠের জমি কেনা হয় তারপরে পরেই হরিপ্রসন্ন, তার আগে একটা ঘটনা ঘটেছিল, হরিপ্রসন্ন চলে এসেছিলেন সন্ন্যাস হতে, বিবেকানন্দ থেকে ফিরিয়ে দেন, বলেন না এখন তুমি যদি আশ্রমের আর্থিক অবস্থা ভালো নয়, তুমি যদি এর মধ্যে এসে যাও তাহলে আশ্রমেরও কষ্ট হবে, সবার কষ্ট হবে। তো উনি আবার ফিরে যান নিজের জায়গায়। কতটা ওনার বুঝদার ব্যাপারটা ছিল যে ঠিক আছে হোক। তা স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে উনি আসেন এবং উনি সন্ন্যাস ইত্যাদি নেন। তা স্বামী বিবেকানন্দ তখন ওনাকে নিয়ে প্রথম বলেন, তুমি বেলুড় মঠের একটা বিল্ডিং করে দাও যেখানে সাধুরা থাকবে এবং ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করব, এবং গঙ্গার যে পার ঘাট এগুলো সব বাঁধিয়ে দাও। উনি কিন্তু সব এগুলো করেন, সব ওনার কীর্তি এগুলো স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ করে দেন স্বামীর নির্দেশে। এবং সেই প্রাচীন ঘর আপনারা বেলুড়ের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রাচীন বেলুড়, এবং এই সেই ঘর যেটা উনি বানিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, এরপরে স্বামী বিবেকানন্দ ওনাকে নিয়ে এতে যান, ইউপি, রাজস্থান, গুজরাট, সম্ভবত রাজস্থানের দিকেই বেশি যান, গুজরাট ইত্যাদি নয়। তা ওখানে যান রাজপুতানার দিকে, সেখানে গিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন, কারণ প্ল্যান ছিল হচ্ছে বেলুড়ের মন্দিরটা করব। তো এটা করার পরে উনি এবং ওনাকে নিয়েই যান, বিজ্ঞানানন্দ মহারাজকে নিয়ে ভ্রমণ করেন, আলোচনা করেন সমস্ত। এটা তো একটা বিখ্যাত ব্যাপার, কলিকালের একটা অন্যতম মহৎ কার্য। তারপরে করার পরে উনি একটা প্ল্যানকে মোটামুটি অনুমোদন করে দিয়ে যান যে এরকম হবে, এবং হরিপ্রসন্নকে বলেন দেখ আমি তো থাকবো না, তুই এটা করবি এবং আমি কিন্তু উপর থেকে দেখব। তো এরপরে স্বামী বিবেকানন্দ চলে যান 1902। তা আপনারা দেখেছেন মহাপুরুষ মহারাজ ছিলেন, মহাপুরুষ মহারাজ এই রাখাল মহারাজ ছিলেন ঠাকুরের পুত্র, মানসপুত্র ব্রহ্মানন্দ। তারপরে ওখান থেকে আস্তে আস্তে আসেন হচ্ছেন আমাদের মহাপুরুষ মহারাজ শিবানন্দ, প্রেসিডেন্ট অর্ডারে। শেষ অবধি কিন্তু এই কাজটা চলতে থাকে, মন্দিরের কাজ। সালটা খেয়াল করবেন, স্বামীজি চলে গেছেন 1902, মন্দিরের কাজ কিন্তু চলতে থাকে। 1937 সালে স্বামী বিজ্ঞানানন্দ প্রেসিডেন্ট হন, গর্ভগৃহ তখনও তৈরি হয়নি। তা উনি এসে বলেন সময় কিন্তু আর নেই, তাড়াতাড়ি করো। সবাই বুঝতে পারে উনি কি বলতে চাইছেন। অবশেষে উনি 1938 খ্রিস্টাব্দে গর্ভগৃহ শেষ হয়, উনি দুদিন আগে চলে আসেন এলাহাবাদ থেকে। আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের দেহাবসান ছিল, যেটাকে বলে আত্মারামের কৌটো, এবং উনি বলে গিয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে, তুই আমায় যেখানে নিয়ে গিয়ে বসাবি আমি সেখানেই থাকবো। তো এটা ছিল হচ্ছে বেলুড় মঠের ওইখানে যেখানে ঠাকুরের পুজো হতো, সেখানে রাখা ছিল। ঠাকুর স্বামী বিবেকানন্দের একটা টেস্টও নিয়েছেন, উনি তো সব পরখ করে নিতেন। সে গল্প আর একদিন, আজকে এই স্বল্প পরিসরে সম্ভব নয়, এটা বলেই দিই। তারপরে আমাদের এই উনি দুদিন আগে চলে আসেন বেলুড় মঠ প্রতিষ্ঠার আগে, দিয়ে ওই দোতলার ঘরে যেখানে আত্মারামের কৌটো ছিল ওখানে ঢুকে পড়েন। এবার তিথি পেরিয়ে যাচ্ছে, উনি আর বেরোন না, একদম শেষ মুহূর্তে উনি বেরিয়ে আসেন ঘর থেকে, আত্মারামের কৌটো শুদ্ধ। সবাই বললেন এত দেরি হলো, বলে কি করব, ছাড়ে না যে। যাই হোক, তারপরে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেন, বেলুড় মঠের মন্দিরে সেই আত্মারামের কৌটো প্রতিষ্ঠা হয়। স্থানযাত্রার দিন দেখবেন ওটা বার হয় এবং পুজো পাঠ হয়। এবং আপনি বেলুড় মঠে যখনই যাবেন দেখবেন বেলুড় মঠের ঠিক মন্দিরের বাইরে বোর্ডে লেখা আছে এটা 1938 সালে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেন। এছাড়া তো এনাদের কর্মের কি আমরা মাপতে পারবো কোনো দিনই? এই কীর্তিটি কলিকালের একটি বিশাল বড় কীর্তি। ভারতবর্ষকে সব থেকে বেশি ত্যাগী সন্তান, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর দিক থেকে গাইডেন্স করেছে কিন্তু এই সংস্থা।
সেই জায়গাটা কিন্তু এই বেলুড় মঠ বারবার আকর্ষণ করেছেন আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের, বিভিন্ন শিক্ষাপতিদের, বিভিন্ন কিছুকে। রামকৃষ্ণদেবের যে বাণী, যে বিচরণ, যে লীলা, স্বামী বিবেকানন্দ এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীদের যে জীবন প্রণিপাত করে যে মানব সমাজকে ভালো রাখার জন্য যে প্রচেষ্টা, সেটা কিন্তু লুকিয়ে রয়েছে এখানে। এর তৈরিটা কিন্তু করেছিলেন স্বামী বিজ্ঞানন্দ মহারাজ, সবাইকে নিয়েই করেছেন, কিন্তু পুরোধা উনিই ছিলেন। এবং উনি বলেছেন পরে, যখন প্রতিষ্ঠা হয়েছে তারপরে বলেছেন, আমি দেখতে পেয়েছি সবাই এসেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন, সমস্ত গুরুভাই বোনেরা কিন্তু সেখানে উপস্থিত থেকেছেন ওই প্রতিষ্ঠার সময়। ওকে চারটিখানিক বিষয় তো, এটা আমি খুব প্রচুর তথ্য বাদ দিয়ে খুব সংক্ষেপে এটা করলাম। এটা হয়তো তাও আমাদের দুটো পার্টেই ছাড়তে হবে, কারণ লেন্থ অনেক বড় হয়ে গেছে। আপনারা দেখবেন, বিশ্বাস করবেন। আসলে আমরা কিছু ছবি দেখে নিয়ে শেষ করি। হচ্ছেন স্বামী বিজ্ঞানন্দ মহারাজ। আরও কিছু কাহিনী আমরা পরবর্তী কোনো দিন শুনব। এটা এলাহাবাদের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, এলাহাবাদ তখনকার দিনের। উনি অদ্ভুতভাবে থাকতেন, এই হচ্ছে তার পোশাক, তার প্রমাণ। নানা রকম ঢোল ঢোল পোশাক পরতেন, পায়ে 3-4টে মোজা পরতেন। গুপ্তযোগী ছিলেন সবাই বলে, ব্রহ্মজ্ঞ পুরুষ, স্বাভাবিক ব্যাপার। এই কাজের দায়িত্ব সাধারণ মানুষ পেতে পারে না। সবাই ভালো থাকবেন। আসুন ওনাদের চরণে ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ সহ সমস্ত তার পার্শ্বদের এবং যারা যারা এই কাজে মানব জন্মকে, মানব জাতিকে ভালো রাখার জন্য যারা প্রণিপাত করেছেন, যারা জীবন উৎসর্গ করেছেন, যারা সর্বস্ব ত্যাগ করেছেন, তাদের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাই। নমস্কার। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে।